শুরুতেই নিউজিল্যান্ডকে চাপে ফেলতে হবে, তাই ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই জয়ে চোখ টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সি মিরাজকে করেছে আরও বেশি আত্মবিশ্বাসী। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ে চোখ টাইগারদের। নাইখান মিন জসিমের রিপোর্ট। দানে দানে ৩ দান ক্যাপ্টেন মিরাজের হ্যাট্রিক চান্স। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর এবার টার্গেট কিউইরা। মিরাজ এবারও আপন করে নিতে চান এই ট্রফিটা। চওড়া হাসিতে ফুটে উঠেছে ক্যাপ্টেনের আত্মবিশ্বাস। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই করতে চান শুরুটা। টার্গেটটা ওইভাবে লক্ষ্য করে সেট করা উচিত না, যেহেতু আমাদের 3টা ম্যাচ আছে। সো সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। হোম অফ ক্রিকেটের উইকেটটা টাইগারদের হাতের তালুর মতো চেনা, তবু যেন সবাই গোলক ধাঁধায়। সেই চক্কর থেকে বের হতেই ক্যাপ্টেন, কোচ, ক্রিকেটার সবার জহুরির চোখে 22 গজ দেখা। ব্যাটিং কোচ দেখছেন হাঁটু গেড়ে, ক্যাপ্টেন মিরাজ কিছু একটা বলছেন কিউরেটরের সঙ্গে। কেউ আবার বোঝার চেষ্টায় শ্যাডো করে। সবার টেনশন যেন ওই উইকেট ঘিরে। উইকেটটা সম্পর্কে যেটা দেখলেন যে পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে, আর কীভাবে সে প্র্যাকটিস করছে। মিরাজের আলটিমেট টার্গেট 2027 বিশ্বকাপ। নতুন করে মেয়াদ বেড়েছে। মিরাজ খুশি নিজের টিম নিয়ে। শুধু নিউজিল্যান্ড সিরিজ না, বিশ্বকাপ পর্যন্ত দলের সবার আত্মবিশ্বাসটা টেনে নিতে চান ক্যাপ্টেন মিরাজ। আমার কাছে তো মনে হয় যে আমার টিমটা এখন খুব ভালো একটা শেপে আছে এবং বন্ডিংটা খুবই ভালো আছে। লং টাইমের জন্য একটা ক্যাপ্টেন যদি থাকে, একটা টিমকে খুব ভালোভাবে বন্ডিং করতে পারে। শর্ট টাইমের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেওয়া হোক, কারণ দিন শেষে তার জন্য অনেক ডিফিকাল্ট একটা টিম বন্ডিং করাটা। সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক এবং আমি খুব ভালো মতন প্ল্যানিং করতে পারবো প্রত্যেকটা সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলবো, এবং প্লেয়াররাও একটা মেন্টালভাবে থাকবে, ফ্রি থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলবো। পিএসএল খেলে আসা নাহিদ রানা একের পর এক স্ট্যাম্প ভাঙছেন। নিউজিল্যান্ড সিরিজে দারুণ কাজে দিবে তার আত্মবিশ্বাস। কিন্তু ঠিক বিপরীত অবস্থায় রিশাদ। পিএসএলে কঠিন সময় পার করেছেন এই লেগ স্পিনার, যদিও বিশ্বাস রাখছেন মিরাজ। একটা দুইটা ম্যাচ খারাপ যেতেই পারে, প্রত্যেকটা প্লেয়ারেরই যায়, বাট আমি বিশ্বাস করি যে ও যে মানের বোলার, ও যদি নিজেকে ব্যাক করে এবং ভালো জায়গায় বল করে, ও অনেক ভালো করবে। কিউইরা দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজের আগে ক্যাপ্টেন মিরাজ আরও একটা কারণে নির্ভর থাকতেই পারে। হোমে সবশেষ 10 ম্যাচের 7টাতেই জয় টাইগারদের। নাহিয়ান বিন জসিম, 71। অভিজ্ঞতা আর কন্ডিশনের বিচারে বাংলাদেশের তুলনায় পিছিয়ে আছে নিউজিল্যান্ড, তবে সবকিছুর সাথে মানিয়ে নিয়ে লড়াইটা করতে চায় ওরা, বলছেন ব্ল্যাক ক্যাপদের ক্যাপ্টেন টম লাথাম। টাইগার পেস অ্যাটাককে নিয়ে বাড়তি দুশ্চিন্তা আছে কিউই ক্যাপ্টেনের। মিরাজদের সাথে লড়তে হবে বলেই পাকিস্তান সিরিজে পাখির চোখ করেছিল নিউজিল্যান্ড। রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দলের ট্রেনিং দেখলে অনেক সময় হিসেব মিলতে চাইবে না আপনার। ওরা খেলতে এসেছে ক্রিকেট, কিন্তু সিরিজ শুরুর আগের দিন অনেকটা সময় ধরে সেটা বাদ দিয়ে কখনো বেসবল, কখনো টেনিস, আবার কখনো ফুটবল নিয়ে দৌড়ঝাঁপ। ফিটনেস ট্রেনিং এর ক্ষেত্রে কমন ব্যাপার, তবে স্কিলেও তো শান দেয়া চাই। আসলে ক্রিকেটের বাইরে এই দৌড়ঝাঁপ দিয়েই ওরা বাংলাদেশের তীব্র গরম আর অন্যান্য কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করছে। কারণ ওদিকে প্রতিপক্ষ খেলবে ঘরের মাঠে, তাদের বিপক্ষে নামার আগেই কিউইদের যে বিট করতে হবে বাংলাদেশের অচেনা আলো হাওয়া। আমরা বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে খেলছি না, এই দলের অনেকের এখানে খেলার অভিজ্ঞতা নেই। তাছাড়া ঘরের মাঠে বাংলাদেশ সবসময় ভালো দল, কদিন আগেই তারা পাকিস্তানের বিপক্ষে ভালো করেছে, তাই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আইপিএল আর পিএসএল এর ব্যস্ততায় সেকেন্ড লেয়ারের টিম নিয়ে ঢাকায় নেমেছে ব্ল্যাক ক্যাপ, তবে বরাবরই ওরা হাইলি প্রফেশনাল। সেই পাকিস্তান সিরিজ থেকেই নজর রাখছে টাইগারদের ওপর। তাছাড়া বাংলাদেশের উইকেটগুলো ঠিক কেমন আচরণ করছে ইদানিং সেটা বোঝারও চেষ্টা করছে। তবে বিপদ বেঁধেছে বিসিবির নতুন সিদ্ধান্তে। ম্যাচ টাইম চলে এসেছে দিনের আলোয়, এটা তো আবার নিউ সিনারিও।
an experienced team. আমরা মাসখানেক আগের সিরিজটা থেকে তথ্য নিয়েছি, সেখানে উইকেটের মান ভালো ছিল, তবে একে তো কন্ডিশন আমাদের চেয়ে আলাদা, তার উপর দিনের আলোতে খেলা, সেটার সাথেও নিতে হবে মানিয়ে। Conditions and we'll certainly সব মিলিয়ে বাংলাদেশকে আপার হ্যান্ডে রেখেই সিরিজটা খেলতে নামছেন কিউই ক্যাপ্টেন। দলের ওপর থেকে প্রেসার রিলিজের সহজ কৌশল। তবে ব্ল্যাক ক্যাপরা মিথ্যে বলছে না, বাংলাদেশের মাটিতে ওদের ইতিহাস খুব একটা সুখকর নয়। যদিও শেষ 5 দেখায় 4বারই জিতেছে নিউজিল্যান্ড, অবশ্য সব হিসেব নিকেশই পাল্টে দিতে পারে টাইগারদের পেস ব্যাটারি, সেটা মাথায় আছে টম লাথামেরও। Bangladesh in these conditions certainly a quality দেখুন, বাংলাদেশ সবসময় কোয়ালিটি সাইড, বিশেষ করে তাদের পেস অ্যাটাক দুর্দান্ত। বাকি সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের সেই চ্যালেঞ্জ জিততে হবে। নতুনদের অভিজ্ঞতা অর্জনও নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। again different conditions. As I said, haven't played here. মিরপুরের সবুজ রঙের উইকেট দেখেই অনুমান করা যায় পেসারদের ওপরই এবার বাড়তি ভরসা করতে চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু লক্ষ্য যেহেতু ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি, সেখানে ব্যাটাররা কতটা লম্বা ইনিংস খেলতে পারেন লাথামদের বিপক্ষে, সেদিকেও নিশ্চয়ই নজর রাখবেন টাইগার নির্বাচকরা। খালিদ জামিল, ৭১। ক্রিকেটারদের পর এবার দেশের ইতিহাসে সব ক্যাপ্টেনদের সম্মানিত করলেন তামিম ইকবাল। ক্যাপ্টেন্স কার্ড নামে বিশেষ কার্ড তুলে দিয়েছেন নারী পুরুষ মিলিয়ে মোট 21 অধিনায়কের হাতে, যে কার্ড ব্যবহার করে বিশেষ সব সুবিধা পাবেন ক্যাপ্টেনরা। এমন কার্ড পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাবিবুল বাশার সহ সব ক্যাপ্টেন্স। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। 20 ক্যাপ্টেন এক ফ্রেমে, অন্যরকম একটা দিন দেশের ক্রিকেটে। এমন মুহূর্ত নস্টালজিক করবে আপনাকে। দায়িত্ব নেয়ার পর বিসিবি বস তামিমের মাস্টার স্ট্রোক, দারুণ একটা ছবি। ফ্রেমটা পূর্ণতা পেত যদি ছবিতে থাকতেন বুলবুল ফারুক, সাকিব মাশরাফি। ক্যাপ্টেন্স কার্ড হ্যান্ডওভারের আগে অবশ্য সবাইকেই দাওয়াত করেছেন তামিম নিজে, যদিও তামিম সাবেক বিসিবি বস আমিনুল ইসলামের ব্লক লিস্টে। I've spoken to Mashrafi, I've spoken to Saqib, I've spoken to Farooq Bhai, I've spoken to each and everyone. আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিয়েলাইজ করলাম যে আমিও that's fine. নতুন পুরনো দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেয়া সব ক্যাপ্টেনের জন্য দিনটা ছিল অন্যরকম। ক্যাপ্টেন্সি করেছেন তামিম নিজেও, তাই দায়িত্ব নেয়ার পর ক্যাপ্টেনদের সম্মানিত করতে একটা মুহূর্ত দেরি করলেন না বিসিবি বস। আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন একটা ফোন কল করবে যে আমাকে একটা টিকিট দাও, এই জিনিসটা অ্যাটলিস্ট আমি যতদিন আছি এই জিনিসটা হতে পারে না। বেশি কিছু না, আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আমাদের আইডেন্টিটি। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর পাস। আমি কোনোদিন দেখতে চাই না যে আমাদের ক্যাপ্টেন একটা টিকিট ডিলারে দাঁড়া থাকবে, আমাদের ক্যাপ্টেন বিসিবিকে ফোন করবে যে আমার টিকিটটা কই। আই ডু নট ওয়ান্ট টু হিয়ার দিস, ডু নট ওয়ান্ট টু লিসেন। ক্যাপ্টেনরা যখনই রিটায়ার করবেন, যারা রিটায়ার করেছেন বা যারা অ্যাক্টিভ আছেন, যারা যে মুহূর্তে রিটায়ার করবেন, তারা উইল গেট হেলথ ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি লাইক দ্য ন্যাশনাল টিম ক্রিকেটার্স। বাশার ভাই, আপনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন আপনার অধীনেই আসলে তার অভিষেক হয়েছিল, তারপরে আপনার ক্যাপ্টেন্সিতেই তার বিশ্বকাপে খেলা প্রথম, তারপর আপনি যখন আবার সিলেক্টর হলেন তখন তাকে সিলেক্ট করেছেন, আপনার সিলেকশনেই তিনি ক্যাপ্টেন্সি করেছেন, এখন আবার তার হাত থেকে ক্যাপ্টেন্স কার্ডটা নিলেন, মানে পুরো অভিজ্ঞতাটা আসলে কেমন? ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু তামিম। ভালো লাগছে দেখে যে ওর এত বছর যে অভিজ্ঞতাটা ক্রিকেটিং ক্যারিয়ারের, এবং মানুষকে যে ক্রিকেটার আসলে যে জিনিসটা চায় সেই জিনিসটা ও মনে রেখেছে, উইচ ইজ ভেরি গুড। আর ক্রিকেটার আসলে কী চায়? ডেফিনেটলি ক্রিকেট খেলে তো আমাদের যদি পেশা, এখানে পেশাগত ব্যাপার থাকে, আমাদের কিছু অ্যাচিভমেন্ট থাকে, আমরা সবাই কিছু না কিছু অ্যাচিভ করতে চাই, সব ক্রিকেটারই কিন্তু সেটা চায়। বাট দিন শেষে সব ক্রিকেটারই কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি চায় সেটা হচ্ছে সম্মান, রেসপেক্ট। আজকে মনে হয় টাইমের মাধ্যমে আমরা সেটা পেলাম, হুইচ ইজ ভেরি গুড। দেশের সব স্টেডিয়ামে যে কোনো ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ দেখা, স্বাস্থ্য বা মেডিকেল সুবিধা সহ ক্রমান্বয়ে আরো অনেক সুবিধা যুক্ত হবে ক্যাপ্টেন্স কার্ডে। নাহিয়ান বিন জসিম, ৭১।
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরার রহমান লিনু। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়। জোবেরা লিনু 1977 সালে মাত্র 12 বছর বয়সে প্রথমবার টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর 1979 থেকে 2001 সাল পর্যন্ত 16 বার জাতীয় নারী সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন, যা এক অনন্য রেকর্ড হয়ে আছে। এছাড়াও বিভিন্ন ইভেন্টে 300টির মতো পদক অর্জন করেন। 2002 সালে তার এই অর্জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়। 1980 সালে ভারতের কলকাতায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি পঞ্চম হয়েছিলেন। প্রায় 25 বছরের ক্যারিয়ারে জাতীয় পর্যায়ে জোবেরা লিনু ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার এই পুরস্কার হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হলেন দেশের এই তারকা ক্রীড়াবিদ। আমার আজকের এই সম্মান, স্বাধীনতা পদক, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এটি শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের প্রতিটি নারী ক্রীড়াবিদের সংগ্রাম, সাহস আর স্বপ্নের স্বীকৃতি। নানা সীমাবদ্ধতার মাঝেই আমি স্বপ্ন দেখেছি, লড়াই করেছি। সেই পথ চলায় আমি টেবিল টেনিসে 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে, যারা আমাকে মূল্যায়ন করেছেন। বিশ্বকাপের আগে লাল কার্ড খেলো মেসি আর তার দল আর্জেন্টিনা। প্রতারণা করে এবার আর রেহাই নেই, ফেঁসে গেছে মেসিরা। প্রতারণা ও চুক্তির ভঙ্গের অভিযোগে মেসি ও এএফ এর বিরুদ্ধে হয়ে গেছে মামলা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি আদালতে সেই মামলা দায়ের করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভিআইডি। কোহিনুর কণা জানাচ্ছেন বিস্তারিত। বিনা মেঘেই বজ্রপাত, নাকি যেমন কর্ম তেমন ফল? বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর আগে রেড কার্ড খেয়ে বসলো মেসি আর তার দল। প্রতারণার মামলায় ফেঁসে গেছে মেসিরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে এরই মধ্যে মেসি আর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে মায়ামির ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভিআইডি। খবরটি নিশ্চিত করেছে আমেরিকান সংবাদ মাধ্যম TMZ। ঘটনা গেল অক্টোবরের। শিডিউল অনুযায়ী ভেনেজুয়েলা আর পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। $70 লাখ যে ম্যাচ আয়োজনের সত্ত্ব কিনে নেয় ভিআইডি। মূল শর্ত, চোট না থাকলে মেসি প্রত্যেকটা ম্যাচে মাঠে থাকবেন অন্তত 30 মিনিট। শুধু মেসিকে দেখতেই স্টেডিয়ামে সমর্থকদের ঢল নামে। তবে সেই ম্যাচে লিওকে রাখা হয় দর্শক সারিতে, অথচ তারপর দিনই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে খেলতে দেখা যায় LM10কে। এরপর অবশ্য পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার সুপারস্টার। ভিআইডির দাবি, ইনজুরি না থাকা সত্ত্বেও মেসিকে না খেলানোয় প্রতারণা করেছে এএফএ। মেসি না খেলা এবং ভেন্যু বদলে আয়োজক প্রতিষ্ঠানটির ক্ষতি প্রায় $1 মিলিয়ন। সেই ক্ষতি পুষিয়ে দিতে চীনের সাথে প্রীতি ম্যাচের প্রতিশ্রুতিও দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ দরজায় কড়া নাড়ায় সেটা আর সম্ভব হয়নি, আর সেজন্যই মামলার পথে হেঁটেছে ভিআইডি। মেসিকে ঘিরে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 2024 সালে হংকংয়ের মাটিতে ইন্টার মায়ামির ম্যাচে মেসির খেলার কথা থাকলেও তিনি বসেছিলেন সাইড বেঞ্চে। ক্ষুব্ধ হয়ে টাকা রিফান্ড চান সমর্থকরা, আর সেই ঘটনার জেরে বিপাকে পড়তে হয় আর্জেন্টিনা দলকে। সব মিলে ভিআইডির ক্ষতি কয়েক মিলিয়ন ডলার, আর সেই ক্ষতিপূরণটাই চাইছে তারা। বিশ্বকাপের ঠিক আগে এই লাক্সারি বক্স কন্ট্রোভার্সিকে কিভাবে সামাল দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, তাই এখন দেখার অপেক্ষায়। কোহিনুর কণা, 71। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ভেঙেছে দু দলেরই। 24 ঘন্টার ব্যবধানে ইউরোপ থেকে বিদায় নিয়েছে স্পেনের দুই মহাশক্তি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। এখন সামনে শুধুই লা লিগা, আর সেই লড়াইয়ের ছবিটা একেবারেই আলাদা। একদিকে 9 পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা, অন্যদিকে মৌসুমে এখন পর্যন্ত মর্যাদা বাঁচানো আর শেষ চেষ্টার ট্রাই করতে থাকা রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পরের 5 ম্যাচের সূচি, চাপ আর সম্ভাবনার গল্প জুবায়ের নূরের কাছে। বাতি নিভেছে ইউরোপের, কিন্তু লা লিগার মঞ্চে এখনো জ্বলছে আগুন। একপাশে বার্সেলোনা দৌড়ে এগিয়ে থাকা ঘোড়া, বাতাসও যেন তাদের পক্ষে। অন্য পাশে রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়া রাজা, তবু শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মুকুট ছাড়তে নারাজ। একই বিদায়, ভিন্ন অভিঘাত, একই ক্যালেন্ডার, ভিন্ন কম্পন।
বার্সেলোনার জন্য সমীকরণটা পরিষ্কার। টেবিলের শীর্ষে 9 পয়েন্টের আরামদায়ক লিড, আত্মবিশ্বাসে ভরপুর স্কোয়াড, আর সামনে এমন 5 ম্যাচ যেখানে নিজেদের ছন্দ ধরে রাখতে পারলেই শিরোপা আরো কাছে চলে আসবে। প্রথমেই ঘরের মাঠে সেল্তা ভিগো, যে প্রতিপক্ষকে আগের লড়াইয়ে 4 গোলের ঝড়ে ভাসিয়েছিল কাতালানরা, তাদের বিপক্ষে আবারও আক্রমণের ঢেউ তোলার সুযোগ হ্যান্সেল ফ্লিকের দলের সামনে। এরপর গেতাফে আর ওয়াসাসুনার মাঠে টানা 2 সফর। কাগজে এগুলো সাধারণ ম্যাচ, কিন্তু মৌসুমের এই সময় ছোট ম্যাচ বলতে কিছু থাকে না। তবু বার্সার শক্তি এখানেই, তারা ম্যাচ শুধু খেলে না, তারা ম্যাচের উপর নিজেদের ছাপ বসায়। তারপর 10 মে এল ক্লাসিকো। এই ম্যাচে পয়েন্টের অঙ্ক যতই হোক, আবেগের আগুন কখনো নেভে না। ক্যাম্প নুর ঘাসে তখন শুধু বল গড়াবে না, গড়াবে অহংকার, ইতিহাস, ঘৃণা আর গৌরবের পুরনো ঋণ। বার্সার কাছে এটি শিরোপা জয়ের সোনালী তালা, রিয়ালের কাছে শেষ চাবি। ক্লাসিকোর পর আলাভেসের মাঠে বার্সার পরীক্ষা হবে মানসিকতায়। বড় যুদ্ধ জিতে অনেক দলই ছোট ফাঁদে পড়ে, কিন্তু চ্যাম্পিয়ন হতে হলে উল্লাস গিললে আবারও লড়াইয়ে ফিরতে হয়। রিয়াল মাদ্রিদের ছবিটা কিছু বেশি জটিল, কারণ শুধু ম্যাচ জিতলেই হবে না, তাদের এখন অপেক্ষা করতে হবে বার্সার হোঁচটেরও। আর সেই চাপ নিয়েই শুরু আলাভেসের বিপক্ষে ঘরের ম্যাচ দিয়ে। বার্নাবুতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই, কিন্তু পরের ধাপেই অপেক্ষা করছে ঝামেলা। রিয়াল বেতিসের মাঠে সফর, যে দল শক্ত প্রতিপক্ষকে ভোগাতে জানে। এরপর কাতালোনিয়ায় আরেক সফর, এসপানিওলের বিপক্ষে। সাম্প্রতিক অতীতে ঘরের মাঠে রিয়ালকে সমস্যায় ফেলেছে তারা। যদিও 2026 সালে এখনো জয়ের মুখ দেখেনি এসপানিওল, তবুও এই সফরকে হালকা করে দেখার কিছুই নেই। তারপর সেই এল ক্লাসিকো, যেখানে রিয়ালের জন্য 3 পয়েন্টের চেয়েও বড় শব্দ প্রতিশোধ। আর শেষে রিয়াল ওভিয়েদো। কাগজে সহজ, কিন্তু ফুটবলের অভিধানে সহজ শব্দটা সাধারণত শেষের দিকেই সবচেয়ে বেশি বিপজ্জনক। এই 5 ম্যাচে হিসাবটা স্পষ্ট। বার্সেলোনা দৌড়াচ্ছে ফিনিশ লাইনের দিকে, আর রিয়াল দৌড়াচ্ছে অলৌকিকতার দিকে। একদল সময়কে ব্যবহার করতে চায়, আরেক দল সময়কে তাড়া করছে। লা লিগার শেষ বাকে তাই উত্তেজনা একটাই, মুকুট আগে ছুবে বার্সা নাকি রিয়াল শেষে ঝড়ে উড়িয়ে দেবে সব হিসাব। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।